গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটাতে অনেক কষ্টের কথা, অনেক চেপে থাকা কথা, অনেক দিনে জমে থাকা কথা তোমাদের সাথে শেয়ার করেছি। তো তার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে কেউ স্কিপ করবে না, তাহলে আমার যে কথাগুলো আমি বলবো তো সে কথাগুলো তোমরা বুঝতে পারবে না। আর তো সেই জন্য আর কি বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করো না। তো জীবনে প্রথমবার কি বলবো আর কি, এতটা বিপদের সম্মুখীন হতে হচ্ছে, মনে হচ্ছে কোনো জালিয়াতের পাল্লায় পড়ে গেছি, নাকি কোনো কি, নাকি সত্যি নাকি নিজেই বুঝতে পারছি না। তো কেন বলছি জালিয়াতের পাল্লায় পড়েছি, তোমরা দেখো ভিডিওটা শুধু। তো সকালবেলা উঠে বেশ ভালো মনেই দিনটা শুরু করেছিলাম। সকালবেলা পনিরের তরকারি করব আর একটু শুক্তো করব, সেই জন্যে পনির বাজারে গেছিলাম সকালবেলা উঠে। আছে বৃহস্পতিবার, বাজার থেকে গিয়ে পনির কিনে নিয়ে এসেছি, আর শুক্তোর জিনিসপত্র তো ঘরেই রয়েছে, একটু বড়ি ঘি এইসব আর কি নিয়ে আসলাম। তো পনিরটা কেটে নিলাম, আর রান্নাবান্না তো বসিয়েই দিয়েছিলাম সকাল সকাল, আর রান্নাবান্না সব হয়ে গেছে। এদিকে তোমার দাদাভাই ডিউটি চলে গেছে, আর মেয়েকে সকালবেলা খাওয়াচ্ছি। তো আজকে খাবারটা একটু পাতলা মতো হয়ে গেছে, সেই জন্য আর কি চামচে করে খাওয়াচ্ছি। শুয়ে শুয়ে খাওয়ালে যেগুলো দানা দানা থাকে গলার কাছে আটকায়, সেই জন্য আর কি ওকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছিলাম, আর হামাম করে খেয়ে নিয়েছিলাম। আমার গুড গার্ল মেয়ে, খুবই ভালো মেয়ে, শান্তশিষ্ট ভদ্র মেয়ে। তো যাই হোক, সকাল সকাল এত কাজের চাপ ছিল, আমি ব্রাশ করার টাইম পাইনি, সেই জন্য আর কি মেয়েকে কোলে নিয়ে তোমার দাদাভাই চলে যাওয়ার পরেই আমি আর কি ব্রাশটা করছি। তো আমার দাঁতে প্রচণ্ড ব্যথা, তোমরা তো জানো কতদিন ধরে আমার দাঁতে ব্যথা হয়েছে, ঠান্ডা লেগে মাড়ি টাড়ি ফুলে একাকার হয়ে আছে। তো এই নিয়ে আমার মাথাটা তো ব্যথা খুবই হচ্ছে। তো সেইটার ভিডিও আমি আমার চ্যানেলে আছে, তো তোমরা দেখতে পারো। আর এবারে ব্রাশ টাশ করে জামাটা ভালো করে ছেড়ে নিয়ে চেঞ্জ করে এখন যাব হচ্ছে ঠাকুরের জন্য ফুল কিনতে। তো ঠাকুরের জন্য ফুল নিতে হবে, আজকে বৃহস্পতিবার, ফুল মাসি বসেছে। তো ফুল না নিলে আজকে অনেক দিন থেকে ফুল নেওয়া হয়নি ঠাকুরের, তো সেই জন্যই আর কি মেয়েকে নিয়ে ঠিকঠাক বাজারে যাওয়ার টাইম হয়নি সকালবেলা করে, ওই জন্য আর কি এক সপ্তাহ ফুল আনা হয়নি। প্রত্যেক সপ্তাহে ফুল আনি আমার 3টে ঠাকুরের জন্য, একটা জবার মালা, একটা আকন্দর মালা, একটা হচ্ছে রজনীগন্ধার মালা। তো সেই হিসাবে ওনাকে বলে দিলাম, আর উনি জানে আমার কী কী মালা দরকার, কারণ ওনার কাছ থেকেই সববারই ফুলের মালা কিনি, আর উনি জানে। তো সেই জন্য একটা রজনীগন্ধার মোটা মালা, একটা আকন্দ, একটা জবা, একটু গাঁদা ফুল, কুচো ফুল, সব মিলিয়ে মিশিয়ে উনি আর কি দিল, মোট 45 টাকার ফুল। তো যাই হোক, ঘরে চলে এসেছি, সব কিছু রেখে দিয়েছি, আর এবারে বিছানার যা অবস্থা হয়ে আছে, বিছানাটা পরিষ্কার করে নেব। পরিষ্কার আর কি, পরিষ্কার আমার কিছুই করা হয় না এখন, আর আমি অত ধৈর্য ধরে পরিষ্কারও করি না, কারণ যেই বিছানা পরিষ্কার করি না কেন অমনি সব তুলে তালে একদম একাকার করে দেবে। সেই জন্য আমি আর সত্যি কথা বলতে অত ধৈর্য ধরে পরিষ্কার করে না, রেখে দিই যেমন হোক, ও নোংরা করে, পরে ঘুমানোর সময় ঝেড়ে ঝুড়ে শুয়ে পড়ি। তো এই যে বিছানা টিছানা পরিষ্কার করতে করতে আমার জল খাওয়া পেয়ে গেল, তো একটু জল খেয়ে নিচ্ছি। আর সব পুজো টুজো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, এখন মেয়েকে নিয়ে বসে আছি। আর ও দেখো জামা কাপড় টেনে একাকার করছে, সব ফেলে দিচ্ছে, আবার ওগুলোকে আমার গুছাতে হবে, ভালো লাগে। আর সারাক্ষণ এইসব কাণ্ড কারখানা চলছে। তো যাই হোক, এত টেনশান, আমার তো ঘুম আসছিল না। আর সেই জন্যই আর কি মেয়ে যখন দুপুরবেলা ঘুমোচ্ছিল, জামা কাপড় প্রচুর কাচাকুচি হয়েছে, ভাবলাম সেই যখন ঘুম আসছে না, কিছু তো একটা কাজ করে নিই, কাজটা এগিয়ে থাকবে। তো জামা কাপড়গুলো সেই জন্য আর কি আমি মেলে দেব। তো শুকনো জামা কাপড়গুলো তুলে একটা সাইকেলের ওপর রেখে দিচ্ছি, আর ভেজা জামা কাপড়গুলো মেলে দেবো। আমরা অনেক জায়গায় শুনেছি যে এইরকম ফ্রড হয়, জালিয়াত করে, জোচ্চুরি এইসব হয়, কিন্তু আমাদের জীবনে যে কখনো এইরকম একটা টেনশন ভোগান্তি আসবে সেটা কখনো আমরা বুঝতে পারিনি। আর বাড়িতে তো একে তো এইসবের টেনশন, তার উপর বাড়িতে চলছে অসুখ বিসুখ, বিচ্ছিরি কাণ্ড কারখানা চলছে। মানুষ যতটা ইনকাম করছে তার থেকে বেশি মানুষের খরচ হয়ে যাচ্ছে, যা আয় হচ্ছে তার ডবল ব্যয় হয়ে যাচ্ছে। দৈনন্দিন জীবনে যে বলো না কেন, অসুখ বিসুখ কেন, সব কিছুতেই মানুষের খরচ হয়ে যাচ্ছে। তো আমি পুরোটা ডিটেলসে তোমাদের এবারে সব কিছুই বলছি, তোমরা শোনো, তো প্লিজ কেউ স্কিপ করবে না, পুরোটা দেখো। টেনশানে আমার দুপুরবেলা ঘুম হয়নি আজকের। আমি প্রত্যেকদিন দুপুরবেলা করে ঘুমাই মেয়ের সাথে, তো আজকের আমার ঘুমই হয়নি, যেহেতু ঘুম পাচ্ছিল না সেই জন্য জামা কাপড় ভেজানো ছিল, সেই জন্য জামা কাপড় ভেজানোগুলো কেচে নিয়েছি। তো একদিক থেকে একটা কাজ আমার এগিয়ে গেছে, কিন্তু এতটা পরিমাণে টেনশান, দুপুরবেলা আমি খালি ঠাকুরের কাছে পুজো দিচ্ছি, আর খালি ভাবছি ঠাকুর যেন সমস্যার সমাধানটা হয়।
মানে বাড়িতে কি চলছে তোমাদের আমি বলতে পারবো না, মানে দেখাতে তো পারছি না, সেই তো তোমাদেরকে বলে শেয়ার করছি। তো আমার যখন আমি বাড়িতে ছিলাম মাসখানেক আগে, তখন আমাদের বাড়িতে অনেকটা পরিমাণে মানে দুর্ভোগটি মানে দুর্ভোগ গেছে। কেন বলছি, প্রথমবার কিছুদিন হলো আমরা গেছি, বাপির হচ্ছে বাড়িতে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে কিভাবে ফাঁড়াগুলো কেটেছে তোমাদের দেখো বলি। বাপির একটা অ্যাক্সিডেন্ট গেছে, যেখানটায় হচ্ছে বাপি সাইকেল নিয়ে রোজ স্কুলে যায়। তো একটা জিও গাড়ি আসতে গিয়ে মানে ব্যাক করতে গিয়ে বাপির সাইকেলটা ধাক্কা লেগে যায়, পড়ে গিয়ে হাত পা চোটে মানে ছিঁড়ে গিয়ে গলারে হাড়ের এখানটায় এই যেখানটায় লেগে একাকার হয়ে গেছে, ব্যথা ট্যাথা হয়ে ফুলে গেছে। সেটা নিয়ে অনেকদিন মানে ভুগেছে। তারপরে একদিন সাইকেল নিয়ে, যেহেতু আমাদের ঘরে ভুসিমাল দোকান আছে, সেহেতু সাইকেল নিয়ে ভুসিমাল বাজার করতে করতে যেতে গিয়ে সাইকেলের পেছনে 15-16 কেজি একটা তেলের টিনের মানে টিন রাখা ছিল। সেই টিন, ডিমের পেটি, দুদিকে হ্যান্ডেলে ব্যাগ ছিল, সমস্ত কিছু নিয়ে পুকুরে পড়ে গেছে সরাত করে একদম। আর পুকুরটা হচ্ছে পাইলিং দেওয়া ছিল, বাঁশ দিয়ে গাঁথা ছিল, পাইলিং করা ছিল, সেই পুকুরে পড়েছে। বাই চান্স যদি বাঁশটার উপরে পড়তো কী হতো ভাবো, কী হতো শুধু যদি বাঁশটার উপরে পড়তো। আর পুকুরটা বিশাল খাড়াই, আর জল তো একদম একটা মানুষ ডুবে যাবে তবু জল মাথার উপরে থাকবে। তারপরে ওখানে একদম ক্লাবের পাশেই যেহেতু ঘটনাটা ঘটেছে, সেহেতু ক্লাবের ছেলেরা আর আমার যে দেওর তার বন্ধু বান্ধবরা ওখানে সব ছিল, সবাই মিলে তুলেছে, সবাই মিলে তুলেছে। টিম সব ভেঙে গেছে, তেলের টিন মানে অল্পের মধ্যে গেছে। আমি খালি ভাবছি যদি বাঁশটার উপরে পড়তো কী হতো। সেটা একটা ফাঁড়া চলে গেল। মামাম তুই এদিকে আয়। জানালার উপরে দাঁড়িয়ে বদমাইশি করছে সমানে, হাসি ছাড়াবো। তো ওগুলো তো একটা গেল। তারপরে বাপির মার একদিন এত গ্যাসের সমস্যা হয়ে গেছে, হাঁটতে পারছে না, দাঁড়াতে পারছে না, সে কি বিশাল বিচ্ছিরি একটা কাণ্ড হয়ে গেছে। সেই করে তার বাপির তো সারা জীবন ওই গ্যাসের রোগ লেগেই আছে। এই মাম্মা টানিস না, ওটা কারেন্টের তার আছে। গ্যাসের সমস্যা তো লেগেই রয়েছে। আর ইদানিং করে যে সমস্যাটা হয়েছে বাপির, এতটা পরিমাণে গ্যাস হয়ে গেছে, এতটা পরিমাণে অ্যাসিড মানে হোক যাই হোক, উনি হাঁটতে পারছে না, ধরে হাঁটতে হচ্ছে, মাথা টলে যাচ্ছে। যেহেতু বাপি হচ্ছে ঘরে হচ্ছে ভুসিমাল দোকানের ভুসিমাল তো বাপি যেহেতু আমাদের ঘরে ভুসিমাল দোকানের বাজার আছে, আর হচ্ছে বাপি হচ্ছে একটা স্কুলে হচ্ছে হেড টিচারের কাজ করে, কেজি স্কুলে। তো বাপির অনেকটাই ভরসা, কারণ দোকানের বাজার হাট বাপি করতে যায়, আর স্কুলের কাজটাও বাপি করে। এতে বাপির বাপির এতটা পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে, বাপি হাঁটাচলা করতে পারছে না, ধরে হাঁটাচলা করছে, মানে এত মাথা ঘুরছে হাঁটলেই দাঁড়ালেই। তো সেহেতু বাপির সেটা ঠিক হয়নি। এর মধ্যে সমস্যা হয়ে গেছে আমার দেওরের একটা কাজ নিয়ে। ও হচ্ছে একটা ফর্ম ফিল আপ করেছিল সরকারি কাজে, বিদ্যুৎ দপ্তরে। তো সেখানটায় হচ্ছে কাজটা ফর্ম ফিল আপ করলো, ওখান থেকে ফোন করেছে, বললো যে তোমার ওর ডকুমেন্টস সব পাঠাতে বললো, ডকুমেন্টস সব দিয়েছে। বললো যে তোমার এখানে মেডিকেল এইসব করতে হবে, তার জন্য তোমার এত টাকা দিতে হবে। মানে প্রথমে কিছু 500 না 550 টাকা চেয়েছিল একটা ফর্ম ফিল আপের জন্য। তারপরে আবার ফোন করেছে, আবার চাইলো 2500 টাকা মেডিকেলের খরচার জন্য। তারপরে ফোন করছে, টাকা পাঠাচ্ছে তো তারপরে আবার ফোন করছে, বলছে তোমার এটা হয়ে গেছে, তো তোমার একটা লেটার যাবে, কনফার্মেশন লেটার যাবে, কনফার্মেশন লেটারের জন্য তোমাকে 10,000 টাকা পেমেন্ট করতে হবে। 10,000 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে ভাবো, ওগুলো তো 2500 টাকা 500 টাকা ওটা তো গেল, এরপর তোমার 10,000 টাকা এলো। ঠিক আছে, কষ্টে সৃষ্টি আমরা ভাবলাম সরকারি কাজ, এইরকমভাবে নাকি অনেকে পেয়েছে কাজ। তো ওরা এমন করে কথা বলছিল, তো আমরা ভাবলাম না যে কাজটা হয়তো সত্যি, বলে আমরা ওদের 10,000 টাকা পেমেন্ট করলাম। তো
পেমেন্ট করার পর কনফার্মেশন লেটারটা হচ্ছে অফার লেটার, ওটা হচ্ছে কনফার্মেশন লেটারটা হচ্ছে ফোনে এসছে, আর একটা অফার লেটার আসবে, সেটা হচ্ছে মানে পোস্ট অফিসের থ্রুতে আসবে। তো প্রথমে বললো 72 ঘন্টা পর আসবে, 72 ঘন্টা পর এলো না। তখন আবার ফোন করলাম, তো ওরা বললো যে এখনও পর্যন্ত ওখানে কি ইয়ার এন্ডিং চলছে, সেই জন্য হয়নি। তো ভালো, তো এই করতে করতে লেটারটা এসছে প্রায় এক সপ্তাহ পর পাওয়ার পরে ও হচ্ছে বলেছিল যে লেটার আসলে ফোন করতে। ও লেটার আসতে সেখানে ফোন করতে বললো যে ঠিক আছে, তোমার লেটার এসছে, আমি তোমাকে ফোন করে জানিয়ে দেবো কী করতে হবে না করতে হবে। তো ওকে প্রথমে যখন 10,000 টাকা নেয় তখন বলেছিল যে তোমার আর কোনো টাকা পয়সা দিতে হবে না, এই লাস্ট, আর এটা হচ্ছে তুমি যখন স্যালারি পাবে তখন তার সাথে রিফান্ড পেয়ে যাবে। তো যেহেতু বলেছিল আর কোনো টাকা পয়সা দিতে হবে না, তো ওইটা আমরা অনেক কষ্টে জোগাড় করে ওই টাকাটা দিয়েছিলাম। তো তারপরে হঠাৎ করে আজকের ফোন করে বলছে যে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবো, তার জন্য HR থেকে ফোন করেছিল, তার জন্য তোমার যে ফার্স্ট স্যালারি হবে সেই স্যালারির অ্যামাউন্টটা তোমাকে পাঠাতে হবে। ওর 3 মাস ট্রেনিং চলবে, 3 মাস ট্রেনিং চলাকালীন ওর হচ্ছে কিছুটা টাকা পাবে, আর যে স্যালারি আসবে তাতে তো স্যালারিটা পাবে। তো স্যালারির পেমেন্টটা ওকে পাঠাতে হবে। তো স্যালারির যে পেমেন্টটা সেটা ওকে আবার ও যখন কাজ করবে তখন হচ্ছে তার সাথে 1 সপ্তাহ পর মনে হয় ওর টাকাটা ফেরত দিয়ে দেবে। কিন্তু এবার আমরা কী ভরসায় টাকাটা দেবো সেটা বলো। প্রথমবার ওরকম টাকা লাগবে না বলে 500 টাকা নিল, তারপরে গেলে 2,500 টাকা, 2,500 টাকা না 2,800 টাকা, তারপরে লাগবে না করে আবার 10,000 টাকা নিল, তারপরে তো বলেছে লাগবেই না, তারপরে আবার বলছে মিনিমাম কত 18,000 না 19,000 টাকা ওদেরকে পেমেন্ট করতে হবে। এবারে বলো আমরা টাকাটা কোথায় পাবো? একটা বাড়িতে একটা অসুস্থ মানুষ, তার সেবা করতে করতে মার জীবন চলে গেল, তারপরে হচ্ছে বাপির এন্ডোস্কোপি এই হ্যানা ত্যানা কত রকম ফটো করতে দিয়েছে, সেগুলো কিছুই করা হলো না। তো তার মধ্যে আবার এতগুলো টাকা চাইছে। এবারে আমাদের এই ইনকাম, আমরা হচ্ছে কলকাতার এখানে থাকি, কলকাতার বাজারে একটা ঘর ভাড়া, তারপরে হচ্ছে তোমার একটা বাচ্চা আছে, বিশেষ করে সব কিছু সামলে একটা বাচ্চা আছে, তার ভ্যাকসিন এটা ওটা, আবার আমার একদিন পর আমার মেয়ের ভ্যাকসিন আছে। একটা ভ্যাকসিন যদি আমি প্রাইভেট থেকে দিই মিনিমাম একটা ভ্যাকসিনের পেছনে তোমার 3 থেকে 4,000 টাকা খরচা। তারপরে আছে ওষুধপত্র, ডাক্তারের ফি, সেগুলো আলাদা, মিনিমাম 5,000 টাকা তোমার এক্সট্রা ধরে রাখতে হবে। এরপরে আমরা ওই প্রথম থেকে যেটুকু টাকা সবটাই আমাদের দেওয়া হয়েছে, আবার এই যে 20,000 টাকার কাছাকাছি সেই টাকাটাও আমাদের দিতে হবে। আমরা কী করে কোত্থেকে কীভাবে জোগাড় করব, একটা অসুস্থ মানুষ কীভাবে সুস্থ হবে, আর একটা বাচ্চা নিয়ে আমরা কলকাতায় এখানে থাকবো, তার খরচা আমাদের কীভাবে চলবে। যতটুকু সেভিংস ছিল, যতটুকু চাইছিল ওর কাছ থেকে জোগাড় করে আমাদের সমস্তটা টাকাটা দিতে হচ্ছে। এবারে বলো, এরপরে যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা না আসে তাহলে কি হবে, কি মারাত্মক বিষয়টা হবে ভেবে দেখতে পাচ্ছ। সারা দুপুর চিন্তায় আমার ঘুম হয়নি, আর ওর পাপার দুপুরবেলা ঠিক করে খাওয়া হয়নি, এই চিন্তায় সব তরকারি ভাত বলে আমার হাফের বেশি ভাত তরকারি সব ফেলে দিতে হয়েছে, আমি খেতেই পারিনি টেনশনে। মানে কি বলবো, একটা মানুষ বাড়িতে অসুস্থ মানুষ আছে, বাড়িতে যখন ইনকাম করার লোক একজন, তার উপর যখন প্রেশারটা পড়ে তখন আমরা কি চাই যে আরেকজন যে আছে যাই করে হোক, যে করেই হোক, যাতে একটা কাজ হয়, সেই কাজটা করার জন্য সেই কাজটা যাতে পায় তার আশায় আমরা কত টাকা খরচা করে দিচ্ছি। যদি এবারে কাজটা না হয়, যাদের টাকা আছে তাদের লাখ টাকা গেলে কোনো অসুবিধা নেই, আমাদের মধ্যবিত্ত আমাদের গরিব ফ্যামিলিতে যদি 5,000 টাকাও খরচ হয় আমাদের টেনশন হয়, আমাদের মানে যে কীভাবে কি জোগাড় করবো। এমনিতেই কদিন আগে তোমরা আগের ভিডিওটা দেখেছো, আমরা না চাইতে আমাদের এত টাকা বিল, এত টাকা খরচ করে ফেলেছি। মানে আমরা তো জিনিসপত্রের দাম দিয়ে কিনে হুটহাট করে নিয়েছি আবেগের বশে, তো সেখানটা আমাদের এতগুলো টাকা খরচ হয়ে যায়, তারপরে আবার এতগুলো কোত্থেকে কি পারবো, কোত্থেকে জোগাড় করবো ভেবেই পাচ্ছি না। তো দেখা যাক কি হয়। ওর তোমার দাদাভাই তো মানে যেটুকু সেভিংস ছিল আমাদের সেটুকু সব কিছুই দেওয়া হয়েছে, এবার দেখা যাক
কতদূর কী হয়। তোমরাও প্রে করো যাতে আমার দেওরের কাজ মানে ভাইয়ের কাজটা হয়ে যায় আর এটা শর্ট না হয়। যদি শর্ট হয় তো ব্যাস গেল, সব জলে গেল। আর যেন শর্ট না হয়, যাতে হয়ে যায়, কারণ আমাদের ফ্যামিলির অবস্থা খুবই খারাপ আর খুবই খারাপ যাচ্ছে, এত খারাপ যাচ্ছে বলার কথা নয়। তো সেই দিকটা যদি একটুখানি মানে ঠিকঠাক হয়, তার জন্য একটা কাজের খুবই দরকার আমাদের বাড়িতে একজনের। তো যাতে কাজটা হয়ে যায় তাহলে খুবই ভালো হয়। তো সেই আশায় বসে আছি, আজকেরই আসার কথা লেটারটা। তো দেখা যাক কি হয়, আর যদি আসে তো তোমাদের অবশ্যই জানাবো কি হলো না হলো। তো এখন শুধু একটাই চিন্তা যেন হয়ে যায়, আর এটা তোমাদের কাছে না বললেই হচ্ছিল না, ভাবলাম বলি। তো সেই জন্যই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি এদিকে কথা বলে যাচ্ছি, ওদিকে আমার মেয়ে কী করছে দেখো। এতক্ষণ যখন আমি একা একা আমি যখন কথা বলছিলাম তখন সারাক্ষণ চেঁচিয়ে যাচ্ছিল, এবার যখন ওর দিকে দেখাচ্ছি তখন চুপ করে আছে। তো ঠিক আছে, দেখা যাক কত দূরে কী হয়, পরে কথা বলছি আবার। এখন আর আমার ভালো লাগছে না, টেনশান করে করে আমার তো হালাত খারাপ হয়ে যাচ্ছে। যতক্ষণ না ভালো খবরটা শুনছি ততক্ষণ মানে ভালো লাগছে না।